দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। দেখো প্রশ্নমান ১ নম্বর প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর অ্যাডাম স্মিথ। ২ নম্বর প্রশ্ন দেখে নাও, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? উত্তর অ্যাডাম স্মিথ। ৩ নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর ১৭৮৯ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর ষোড়শ লুই। এবার দেখে নেব ৫ নম্বর প্রশ্ন ও তার উত্তর। আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র, অর্থাৎ আই অ্যাম দ্য স্টেট। আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট। ৬ নম্বর প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো। উত্তর ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হলো টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়েমে। ৭ নম্বর প্রশ্ন, ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল? উত্তর গ্যাবেলা। ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল? উত্তর গ্যাবেলা। ৮ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর ৮, প্যাট্রিশিয়ান কারা? উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিলেন। ৯ নম্বর প্রশ্ন, প্লেবিয়ান কারা? উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। ১০ নম্বর প্রশ্ন, শাকুলেত কাদের বলা হয়? উত্তর শাকুলেত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। ১১ নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অব লস গ্রন্থের রচয়িতাকে? দ্য স্পিরিট অব লস গ্রন্থের রচয়িতাকে? উত্তর মন্তেস্কু। উত্তর মন্তেস্কু। ১২ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কাদিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর ভলতেয়ার। কাদিদ গ্রন্থের রচয়িতা কে? ভলতেয়ার। ১৩ নম্বর প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? উত্তর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে। ১৪ নম্বর প্রশ্ন, অরিজিন অফ ইনইকুয়ালিটি, অরিজিন অফ ইনইকুয়ালিটি অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতা কে? উত্তর রুশো। অরিজিন অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতা কে? উত্তর রুশো। ১৫ নম্বর প্রশ্ন, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? উত্তর রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। এবার দেখে নেওয়া যাক ১৬ নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর ১৬, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন? উত্তর ফরাসি দার্শনিক রুশো। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন? উত্তর ফরাসি দার্শনিক রুশো। প্রশ্ন মান ২ অর্থাৎ ২ নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন ১, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? কেন বলেছেন? উত্তর দেখে নেওয়া যাক। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কারণ, দেখে নাও কারণ, রোমান হরফের ১, ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। ২, ফরাসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক ও অভিজাতরা ছিলেন অধিকাংশ জমির মালিক, কিন্তু এজন্য তারা কোনো কর দিতেন না। অপরদিকে অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদের সমস্ত কর দিতে হতো। প্রশ্ন নাম্বার ২ দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার ২ নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অসিয়ার রেজিম
বলতে কি বোঝায়? উত্তর, অস্ট্রিয়ার রেজিম বলতে কি বোঝায়? উত্তর দেখে নেওয়া যাক। অস্ট্রিয়ার রেজিম এর অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে অস্ট্রিয়ার রেজিম বা পুরাতন তন্ত্র বা ওল্ড রেজিম বলা হতো। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক। 3 নাম্বার প্রশ্নে কি বলেছে? সাকুলেত কি? উত্তর, ফ্রান্সের ভিটেমাটিহীন ভবঘুরে শ্রেণীকে সাকুলেত বলা হতো। কুলোত কথার অর্থ হলো যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের তৎকালীন শহরগুলির দরিদ্র বাসিন্দার ছিল না, তাই তারা ব্যঙ্গ করে নিজেদেরকে কুলাত ছাড়া বা সাকুলাত বলতো। গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রমুখ ছিল সাকুলাত শ্রেণীর অন্তর্ভুক্ত। এবার দেখে নেওয়া যাক প্রশ্নমান 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের মান 4, তাহলে 1 নম্বর প্রশ্ন প্রথম দেখে নাও। 4 মার্কের 1 নম্বর প্রশ্ন। টিকা লেখো টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্ট শপথ বলতে কি বোঝো? উত্তর দেখো, ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পটভূমি দেখে নেওয়া যাক, পটভূমিতে কি বলা হয়েছে। ফরাসি সম্রাট ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে জাতীয় কোয়েসনে 1789 খ্রিস্টাব্দে জাতীয় কোয়েসনে ছিলেন ফরাসি সম্রাট পঞ্চদশ লুই এর চিকিৎসক। তিনি 1758 খ্রিস্টাব্দে প্রকাশিত ট্যাবলো ইকোনমিক গ্রন্থে তার অর্থনৈতিক চিন্তাধারা প্রকাশ করেন। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত অবাধ বাণিজ্য নীতির অপর নাম লেসে ফেয়ার। এই কথাটি জনপ্রিয় করে তোলেন গুর্নে সভার অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথা পিছু ভোটদানের অধিকার দাবি করেন। সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন। তখন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মিরাব্বো, লাফায়েত ও অ্যাবিসিয়াসের নেতৃত্বে পাশের টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন। এবার শপথ দেখে নাও। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। তাদের দাবি ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে, তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে। ফলাফল, টেনিস কোর্টের শপথের ফলে প্রথম 2 স্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং 27 জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয়। অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন। এবার 2 নম্বর প্রশ্ন, ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে? অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। উত্তর দেখে নাও। উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের
অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দী করে রাখা হতো, অত্যাচার করা হতো। তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। এবার দেখো বাস্তিল দুর্গের পতনের কারণ পয়েন্ট। খাদ্যদ্রব্যের মূল্যহ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগর কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায়। সেই সঙ্গে সম্রাট ষোড়শ লুই এর জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। ফলে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ বাধে। উন্মত্ত জনতা অধিক আগ্নেয়াস্ত্র সংগ্রহের জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে। বাস্তিল দুর্গ আক্রমণ ধ্বংস। দেখো প্যারিস শহরের আরেকটা পয়েন্ট এখানে দেখো, বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস, এটা কিন্তু একটা আলাদা পয়েন্ট। প্যারিস শহরে উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয়। সমস্ত বন্দিরাও মুক্তি পায়। এবার ফলাফল দেখো। ফলাফল 1, বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুইয়ের স্বৈরশাসনের অবসান হয়। রোমান হরফে 2, রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়। রোমান হরফে 3, ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে। প্রায় 20,000 অভিজাত দেশ ত্যাগী হয়। রোমান হরফে 4, বাস্তিলের পতন কৃষক বিদ্রোহে ইন্ধন যোগায়, সামন্ততন্ত্রের পতনের পথ প্রস্তুত হয় এবং পৌর বিপ্লবেরও সূচনা করে। ঐতিহাসিক গুডওয়েন বলেন, বাস্তিলের পতনের মতো বিপ্লবের আর কোনো ঘটনার এত বহুমুখী ও সুদূর প্রসারী ফলাফল ছিল না। প্রশ্ন মান 8 দেখে নেওয়া যাক। 1, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা কর। উত্তর, ফ্রান্সের অধিবাসী ফরাসিরা 1789 খ্রিস্টাব্দে যে বিপ্লব ঘটিয়েছিল তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। ফরাসি বিপ্লব বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ফরাসিদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই 1789 খ্রিস্টাব্দে বিপ্লব ঘটেছিল। ফরাসি বিপ্লবের কারণ দেখো। 1, সামাজিক কারণ। ফরাসি সমাজের ওই সময় প্রধান 3টি শ্রেণী বর্তমান ছিল, যথা প্রথম শ্রেণী যাজকগণ, দ্বিতীয় শ্রেণী অভিজাতবর্গ, তৃতীয় শ্রেণী ব্যবসায়ী, কৃষক, শ্রমিক। এবার দেখো ক, প্রথম শ্রেণী। ধর্মযাজক সম্প্রদায় ফ্রান্সের সমাজের প্রথম শ্রেণীভুক্ত ছিলেন। এরা ছিলেন সংখ্যায় ফরাসি জনগণের 1%-এরও কম, অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির 10%। এই জমির জন্য এরা রাজাকে কোনো করই দিত না। এর মধ্যে আবার উচ্চ শ্রেণীর যাজক ছিলেন 140 জন। এই উচ্চ শ্রেণীর যাজকরা ভোগ ও বিলাসবহুল জীবনযাপন করতেন। ফলে নিম্ন যাজকেরাও পুরাতনতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন, কারণ নিম্ন যাজকরা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। খ, দ্বিতীয় শ্রেণী। ফরাসি সমাজের অভিজাতরা ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%, মানে 1.5%, অথচ ফ্রান্সে এদের জমির পরিমাণ ছিল 20%। এরা জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিতেন না। আবার সরকারের সামরিক ও অসামরিক বিভাগের উচ্চ পদে এদের একচেটিয়া অধিকার ছিল। দেখো, যাজকদের ভিতর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীও ছিল, ঠিক আছে। মানে ফরাসি সমাজে 3 ধরনের শ্রেণী ছিল, সেটা তো তোমরা দেখলেই, যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ, তৃতীয় শ্রেণী। তাহলে দ্বিতীয় শ্রেণীতে কারা ছিল? অভিজাত শ্রেণী। এবার তৃতীয় শ্রেণীতে আমরা দেখে নেব গ,
ফরাসি সমাজের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। এদের মোট জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 97%-এর বেশি। ফ্রান্সের করের বোঝার বেশিরভাগটা এদের বহন করতে হতো। এই কারণে তৃতীয় শ্রেণীভুক্ত মানুষেরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের শোষণ, বৈষম্য, নিপীড়নের প্রতিবাদে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। এবার অর্থনৈতিক কারণ দেখে নেব। 2 নম্বর পয়েন্ট দেখো, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক দুরবস্থাও ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। প্রথমে দেখো ক, দ্রব্যমূল্য বৃদ্ধি। ফরাসি বিপ্লবের প্রাক্কালে মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় 65% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনগণের আয় সেই পরিমাণে বাড়েনি, ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। খ, রাজার কর আরোপের চেষ্টা। রাজ পরিবারের বিলাসিতা, প্রচুর অর্থ ব্যয়, রাজকোষের অর্থশূন্যতা প্রভৃতি কারণে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অর্থ সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। এই অর্থ সংগ্রহের জন্য তিনি দরিদ্র তৃতীয় শ্রেণীর ওপর নতুন নতুন করারোপ করতে থাকেন, যার ব্যয় ভার বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল, ফলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। 3, রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ক, পূর্ব রাজাদের স্বৈরাচারী নীতি। ফ্রান্সের পূর্ব বংশের রাজারা ছিলেন চরম স্বৈরাচারী। রাজা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করতেন। রাজা চতুর্দশ লুই বলেছিলেন, আমিই রাষ্ট্র। রাজা ষোড়শ লুই বলেছিলেন, আমার ইচ্ছাই আইন। রাজারা প্রজাদের মতামত অগ্রাহ্য করে স্বৈরাচারী শাসন চালাতেন, ফলে প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। খ, রাজাদের ভ্রান্ত বিদেশ নীতি। ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও সপ্তবর্ষের যুদ্ধে পরাজিত হন। এর ফলে ভারত ও আমেরিকায় ফরাসি উপনিবেশ হাতছাড়া হয়। রাজা ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি শোচনীয় হয়ে পড়ে, অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অপরদিকে বিদেশ নীতির ব্যর্থতায় ফরাসি রাজতন্ত্রের মর্যাদা, এখানে দেখো রাজতন্ত্রের মর্যাদা ভুলুণ্ঠিত হয়, ফলে জনগণ বিদ্রোহ ঘোষণা করেছিল। উপরিউক্ত কারণগুলি ফরাসি জনগণকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছিল। তবে নেপোলিয়নের ভাষায় অহমিকায় বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।